ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। কালকে গতদিনে স্বামীজির যে গাজীপুরে আগমন অবধি বলে শেষ করে দিয়েছিলাম, কিন্তু একটা অনিচ্ছাকৃত ভুলের জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। স্বামীজির যে সন্ন্যাস গ্রহণ অনুষ্ঠান হয়েছিল সেইটা কাল আমি উল্লেখ করতে পারিনি। আজকে সেই জন্যে সন্ন্যাস গ্রহণ অনুষ্ঠানটা উল্লেখ করে তারপর আমি আবার ওই গাজীপুরের লীলা বর্ণনা করব। স্বামীজির কাছে ক্ষমা প্রার্থনা করে নিয়ে আমি ওই সন্ন্যাস গ্রহণ অনুষ্ঠানটা উল্লেখ করছি। 1890 সাল, 1886 সাল শীতকাল, বলরাম বসুর বাবুরাম মহারাজের যে বাড়ি দেশ ছিল আঁটপুর, সেখানে মাতঙ্গিনী দেবী বাবুরাম মহারাজের গর্ভজননী একবার ঠাকুরের ছেলেদেরকে একবার নিমন্ত্রণ করে নিয়ে গেছিলেন। ওনারা কিছুদিন আঁটপুরে বাস করেছিলেন। এক রাত্রিরে স্বামীজি খুব তপস্যা পরায়ণ ছিলেন, তো স্বামীজি ঠাকুরের প্রত্যেকটা ছেলে কাঠের গুঁড়িতে, যেমন আমাদের সনাতন ঋষিরা ধ্যান করত ধুনি জ্বালিয়ে ধুনির পাশে বসে, সেই রকম কাঠের গুঁড়িতে আগুন দিয়ে ধুনির চারপাশে বসে ধ্যান করবেন, এটাই ওনাদের ইচ্ছে ছিল। কিন্তু স্বামীজি খুব যীশুখ্রিস্টের ভাবে ভাবিত ছিলেন সেদিন। যীশুখ্রিস্টের ত্যাগ, বৈরাগ্য, তপস্যা, জীবন, পুত পবিত্র জীবন তিনি খুব আলোচনা করেছিলেন। আলোচনা করে তার গুরু ভাইরা তখন মন এত উচ্চে উঠে গেছিল, তারা সেখান থেকেই সংকল্প করেছিলেন তারা ওই বাকি জীবনটা ওইভাবে কাটিয়ে দেবেন। মানে এক প্রকার সন্ন্যাসের সংকল্প তারা করেছিলেন। কি পরে দেখা গেল সেই দিন ছিল 24শে ডিসেম্বর। তখন ওরা যথাসময় বরানগর মঠে আবার ফিরে এলেন। এদিকে অভেদানন্দ মহারাজ মানে কালীপ্রসাদ চন্দ্র কালী মহারাজ কিছুদিন গয়ায় গিয়েছিলেন। গয়ায় যাওয়ার সময় ওনার সন্ন্যাসীর সঙ্গে দেখা হয়েছিল। সেই গয়ায় গিয়ে তখন সেই সন্ন্যাসীর কাছ থেকে উনি খাতায় বিরজাধমের মন্ত্রগুলি লিখে নিয়েছিলেন। ঠাকুরের ইচ্ছা আর কি, রামকৃষ্ণ সংঘ তৈরি হবে, সন্ন্যাসের মন্ত্র আসবে, সব প্রভু আগে থেকে সমস্ত কিছু জোটপাট করে দিচ্ছে। সেই মন্ত্র পাঠ করে স্বামীজি সন্ন্যাস ব্রত গ্রহণ করলেন এবং পর পর গুরু ভাইদের সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করলেন। স্বামীজি নিজের নাম নিলেন বিবেকানন্দ, এইভাবে প্রত্যেকটা গুরু ভাইয়ের নাম দিলেন এক একটা। স্বামীজির নিজের রামকৃষ্ণানন্দ নামটা খুব নেয়ার ইচ্ছে ছিল,
কিন্তু শশী মহারাজ আপ্রাণ ঠাকুরের সেবা করতেন বলে শশী মহারাজের জন্য ওই নামটা নির্দিষ্ট রেখে স্বামীজি নিজের নাম রাখলেন বিবেকানন্দ। তারপরেতে এরপরে আমি আবার চলে যাচ্ছি সেই গাজীপুরের ঘটনা। 1890 সালে জানুয়ারি মাসে স্বামীজি বরানগর মঠ থেকে আবার প্রব্রাজয় বেরিয়ে গেলেন। প্রথম গেলেন বৈদ্যনাথ ধাম, বৈদ্যনাথ ধাম থেকে কাশী গেলেন। কাশী থেকে উনি পওহারী বাবার দর্শনে গাজীপুর চলে গেলেন। গাজীপুরে স্বামীজির বন্ধু ছিল সতীশবাবু, গগনবাবু, এদের বাড়িতে বাস করেছিলেন কিছুদিন। কিন্তু স্বামীজির উদ্দেশ্য তো অন্য রকম ছিল না। স্বামীজির উদ্দেশ্য ছিল পওহারী বাবার সঙ্গ করবেন, পওহারী বাবার দর্শন করবেন, এইটাই স্বামীজির মুখ্য উদ্দেশ্য ছিল। সেই জন্যে পওহারী বাবার গুহার কাছেই একটা জঙ্গলের মধ্যে লেবু বন ছিল। সেই বনের মধ্যে স্বামীজি ওইখানেই থাকতেন। থাকতে থাকতে একদিন শুভক্ষণে পওহারী বাবার সঙ্গে কিছু কথা হলো, দর্শন কিন্তু হলো না। কেন? দর্শন হয়েছিল তার অনেক পরে। এইভাবে থাকতে থাকতে পওহারী বাবার সঙ্গে দর্শন হলো। আস্তে আস্তে পওহারী বাবার সঙ্গে কথাবার্তা হলো এবং আলাপ জমে গেল। স্বামীজি শুনলেন পওহারী বাবার গুহায় ঠাকুরের ছবি আছে এবং ঠাকুর যে ঈশ্বরের অবতার তা উনি মেনে নিতেন। স্বামীজি আরও শুনেছিলেন যে পওহারী বাবা হঠযোগ, রাজযোগে সিদ্ধ ছিলেন। স্বামীজির তো যোগ শিক্ষা করার খুব ইচ্ছে ছিল, মানে রাজযোগ। স্বামীজি ঠিক করলেন পওহারী বাবার থেকে দীক্ষা নিয়ে রাজযোগে উনি সিদ্ধ হবেন। সেই জন্যে পওহারী বাবাকে একদিন বললেন যে আপনার থেকে দীক্ষা নেব। পওহারী বাবাও রাজি হয়ে গেলেন। একটা নির্দিষ্ট দিন ঠিক হলো। এদিকে স্বামীজি যখন ঠিক করেছিলেন পওহারী বাবার থেকে দীক্ষা নেব বলে, তখন যেদিন কথাটা উল্লেখ করবেন পওহারী বাবার আশ্রমে যাবেন, আশ্রম নয় গুহায় যাবেন, তখন কিন্তু স্বামীজির একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। স্বামীজি দেখলেন পা জড়িয়ে যাচ্ছে, শরীর অবসন্ন হয়ে যাচ্ছে, কথা ঠিক করে বেরোচ্ছে না মুখ দিয়ে। স্বামীজি কিন্তু সেগুলো উপেক্ষা করেই পওহারী বাবার থেকে দীক্ষার দিন এনেছিলেন। দীক্ষার আগের দিন স্বামীজি শুয়ে আছেন। স্বামীজির মনে খুব একটা চিন্তা ছিল যে পওহারী বাবার থেকে রাজযোগ শিখব, রাজযোগের জন্য শেখার জন্যে দীক্ষা নেব, এইসব ব্যাপারে একটা দোলাচল ছিল। হঠাৎ দেখলে ঠাকুরের জ্যোতির্ময় মূর্তি, কিন্তু ঠাকুরের মুখটা খুব বিষণ্ণ। স্বামীজি বুঝলেন ঠাকুরের বোধহয় ইচ্ছে নয় যে স্বামীজি আবার দীক্ষা নেয় পওহারী বাবার কাছে। কিন্তু স্বামীজিও ছেড়ে দেবার ছেলে নয়। স্বামীজি সেদিন ছেড়ে দিলেন বটে, কিন্তু পরে আরো 3 বার দিন স্থির হয়েছিল। প্রভু কিন্তু দর্শন দিয়েছিলেন। শেষ পর্যন্ত স্বামীজি বুঝলেন যে না, আর এখানে
রাজযোগে দীক্ষা নেওয়া আমার উচিত হবে না। প্রভুর নির্দেশ, এখানে দীক্ষা নেওয়া যাবে না। স্বামীজি আর একটা জিনিস লক্ষ্য করেছিলেন, যে পওহারী বাবা তাকে যোগ সম্বন্ধে কিছু কিছু প্রশ্ন করেছিলেন, যে উত্তরগুলো স্বামীজি কিন্তু দিয়েছিলেন সঠিকভাবে। স্বামীজি মনস্থির করলেন আর দীক্ষা নেবেন না। এইবার উনি গাজীপুর থেকে আস্তে আস্তে রওনা দিলেন। ফিরলেন কোথায়? কাশীতে ফিরে এলেন। কাশীতে স্বামীজির বাল্য বন্ধু প্রমোদ দাস মিত্র ছিলেন, তার বাড়িতে স্বামীজি বিশ্রাম করছিলেন। ওই বাড়িতে স্বামীজি বহুবার গেছেন। ওই বাড়িতে বিশ্রামের সময় স্বামীজি খবর পেলেন যে বলরাম বসু আর সুরেশ মিত্র খুব অসুস্থ। স্বামীজি ঠিক করলেন যে ওই দুজনকেই দেখতে আবার ফিরে যেতে হবে দেখবার জন্য। কেন? বলরাম বাবুর সংকটময় অবস্থা, সুরেশ মিত্রেরও তাই। স্বামীজি বলতে, দেখ সুরেশ মিত্র, বলরাম বাবু, মাস্টারমশাই, এরা আমাদের দুর্দিনের কত দেখেছে, এদের তোরা সবসময় দেখবি। স্বামীজি তখন বরানগর মঠে চলে যাবার সংকল্প করলেন। এই সংকল্প শুনে প্রমোদ দাস মিত্র স্বামীজিকে বলেছিলেন, হ্যাঁ স্বামীজি, আপনি তো সন্ন্যাসী, আপনার হৃদয় কে অসুস্থ হলো, কি হলো, এত পীড়িত হয়ে গেল যে আপনাকে এই কাশীধাম ছেড়ে আবার বরানগরে ফিরে যেতে হবে? স্বামীজি কথাটা শুনলেন, শুনে বললেন, যে সন্ন্যাস হৃদয়কে পাথরের মতো করে দেয়, সেই সন্ন্যাসে আমি বিশ্বাস করি না, সেই সন্ন্যাস আমি গ্রহণ করি না। যে সন্ন্যাস জগতের জন্যে, সকলের জন্যে হৃদয় ভাবনা করে, চিন্তা করে, তাদের সৎ পথে পরিচালিত করার জন্যে প্রবুদ্ধ করে, সেই সন্ন্যাস আমি মানি। স্বামীজি তো যথাসময় বরানগর মঠে ফিরলেন। ফিরে বলরাম ভবনে গেলেন, গিয়ে বলরাম বাবু শয্যা পার্শ্বে দাঁড়ালেন। কিন্তু তার কদিন বাদে বলরাম বাবুর শরীর চলে গেল, এবং তার কিছুদিন বাদে সুরেশ মিত্রেরও শরীর চলে গেল। স্বামীজির মন ভারাক্রান্ত হয়ে গেল। স্বামীজি কিছুদিন বরানগর মঠে অবস্থান করলেন। অবস্থান করে স্বামীজি আবার প্রব্রজায় বেরিয়ে যাবার জন্য মনস্থ করলেন। এবারে স্বামীজি অবশ্য তার গুরু ভাই গঙ্গাধর মহারাজকে সঙ্গে নিয়েছিলেন। গঙ্গাধর মহারাজকে সঙ্গে নিয়ে স্বামীজি প্রথম গেলেন নৈনিতাল। নৈনিতাল থেকে হাঁটতে হাঁটতে, তখন তো বাস ইত্যাদি ছিল না, সমস্ত রাস্তায় হেঁটে যেতে হতো। হাঁটতে 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 আলমোড়ার পথে যাচ্ছে। একদিন স্বামীজি একটা গাছতলায় বসে ধ্যানস্থ হয়ে স্বামীজি ধ্যানের মধ্যে অনেক গভীর তত্ত্ব অনুভব করলেন। স্বামীজি ধ্যান থেকে যখন বুদ্ধিত হলেন, সেই গঙ্গাধর মহারাজকে বলেছিলেন, দেখ গঙ্গা, আজকে একটা নতুন জিনিস অনুভব হলো। দেখলাম এই মহাবিশ্বে
যা আছে তা দেখলুম এই ক্ষুদ্র ভাণ্ডের মধ্যেও আছে। আর কি দেখলুম জানিস? আর দেখলুম একটা পরমাণুর মধ্যেও সেই মহাবিশ্ব বিরাজ করছে। এই যে সেই আমাদের একটা কথা আছে না, যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে অণ্ডে। সেই কথাটা আজকে স্বামীজি অনুভূতি করবে। সেই অনুভূতি লাভ করে স্বামীজির হৃদয় প্রশান্ত হয়ে গেল। সেইখানে কিছুদিন অপেক্ষা করে স্বামীজিরা আবার হাঁটতে 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 আলমোড়ার কাছে যাচ্ছে। আলমোড়ার সন্নিকটে এসে যাবার পর স্বামীজি ক্ষুধা তৃষ্ণায় খুব কাতর হয়ে পড়লেন। কাতর হয়ে স্বামীজি অর্ধ অচেতন অবস্থায় সেই রাস্তার মধ্যে শুয়ে পড়লেন। সামনেই একটা গোরস্থানে ফকির ছিল। ফকির দেখলেন স্বামীজি প্রায় অচেতন হয়ে গেছেন। ফকির এসে সত্বর একটা শশা স্বামীজিকে খাওয়ালেন। শশা খাওয়ানোর পর শশার মধ্যে জলও ছিল, কিছু খাদ্যও ছিল। স্বামীজি আবার একটুখানি উঠে বসলেন। স্বামীজি গঙ্গাধর মহারাজ তো কিছু বাদে স্বামীজির জন্য খাদ্য পানীয় এনেছিলেন, কিন্তু সেই সময় সেই ফকির যদি না আসতো স্বামীজির প্রাণ সংশয় হয়ে যেত। স্বামীজি যখন বিশ্ব জয় করে ফিরেছেন আলমোড়ায় স্বামীজিকে অভ্যর্থনা দেয়া হবে। বিরাট সভা করা হয়েছে। সেই সভায় স্বামীজিকে অভ্যর্থনা দেওয়া হচ্ছে। স্বামীজিও প্রতি অভ্যর্থনায় স্বামীজিও ভাষণ দিচ্ছেন। স্বামীজি দেখলেন সেই সভায় সেই ফকিরও উপস্থিত। স্বামীজি সঙ্গে সঙ্গে সেই সভা থেকে নেমে এসে ফকিরকে হাত ধরে সেই সভায় তুললেন। ফকিরকে আলিঙ্গন করে সভার সমস্ত লোককে সেদিনকার ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে বললেন যে আজ ওই ফকির যদি না থাকতো, এই বিবেকানন্দ আর জগতে থাকতো না। সেই দিনই এই বিবেকানন্দের শরীর চলে যেত। এইভাবে স্বামীজিকে যে একটু উপকার করবে, স্বামীজি সেই উপকার চিরকাল মর্মে মর্মে মনে রেখে দেবেন। মহৎ জনের স্বভাবই এইটা। তারা চিরকাল একটা ক্ষুদ্র উপকার তারা বৃহৎ ভাবে দেখে। কেন? এটা তাদের স্বভাব। এই স্বভাবের গুণে তারা এই জিনিসটা করে থাকে। তারপর স্বামীজি নৈনিতালে পৌঁছলেন, আলমোড়ায় পৌঁছলেন। আলমোড়ায় পৌঁছাবার পর গঙ্গাধর মহারাজের শরীর খারাপ হয়ে গেল। চিকিৎসকের নির্দেশে গঙ্গাধর মহারাজকে সমতলে নামিয়ে দিতে হবে। স্বামীজি গঙ্গাধর মহারাজকে নিয়ে চললেন, সমতলে নামিয়ে দেবে। নামিয়ে দিয়ে স্বামীজি অবশ্য যাননি, সঙ্গে লোক দিয়ে স্বামীজি সমতলে ফিরিয়ে দিলেন। এবারে স্বামীজি মুসৌরি পাহাড়ের কাছে রাজপুর বলে একটা গ্রাম ছিল। সেই গ্রামে হরি মহারাজের সঙ্গে দেখা হল। হরি মহারাজ স্বামীজির গুরু ভাই। হরি মহারাজের সঙ্গে দেখা হল। হরি মহারাজকে সঙ্গে করে
স্বামীজি ঠিক করলেন ঋষিকেশে যাব, ঋষিকেশে গিয়ে তপস্যা করব, তপস্যা করে ঋষিকেশে কিছুদিন কাল অতিবাহিত করব। স্বামীজি চললেন ঋষিকেশে, ঋষিকেশে এলেন, কিন্তু স্বামীজি আবার কঠিন জ্বরগ্রস্ত হয়ে গেলেন। স্বামীজির এত জ্বর এসে গেছিল, সংকটাপন্ন অবস্থায় এসে গেছিল। কিন্তু এক সাধু কি দৈব নির্দেশে সেখানে এসেছিলেন এবং স্বামীজিকে এক দৈব দৈব ঔষধ দিলেন। সেই ঔষধ প্রদানে স্বামীজির কিন্তু জ্বর ছেড়ে গেল। জ্বর ছেড়ে গিয়ে স্বামীজি কিছুদিন ওখানে বাস করেছিলেন। তারপর স্বামীজি ওখান থেকে সাহারানপুর গেলেন। সাহারানপুরে গিয়ে আবার স্বামীজির এক গুরু ভাইয়ের সঙ্গে দেখা হল। স্বামীজি যত চাইতেন কারো সঙ্গে দেখা করব না, একা একা পরিব্রাজক অবস্থায় ঘুরবেন, কিন্তু ঠাকুরের বোধহয় ইচ্ছে অন্যরকম। স্বামীজির সঙ্গে ব্রহ্মানন্দ মহারাজ মানে রাখাল মহারাজের সঙ্গে দেখা হলো। রাখাল মহারাজের সঙ্গে তখন স্বামীজি মিরাটে আবার চলে এলেন অখণ্ডানন্দ মহারাজকে দেখার জন্য, যে অখণ্ডানন্দ মহারাজ কেমন আছেন। স্বামীজি মিরাটে রইলেন। মিরাটে জেনারেল লাইব্রেরি, সেখানে স্বামীজি রোজ বই নিতেন। একবার বই নিতে নিতে স্বামীজির লাবকের কিছু পুস্তকাবলী ওখানে ছিল। সেই ওই ইংরেজি পুস্তকের লাবকের একটা করে খণ্ড নিতেন এবং পরের দিন আবার সেই বইখানি গ্রন্থাগারিকের কাছে ফেরত দিয়ে আবার একটি পুস্তক নিতেন। এইভাবে দিনের পর দিন একটা 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 করে ওই লাবকের বই নিয়ে যাচ্ছে আর ফেরত দিয়ে যাচ্ছে। গ্রন্থাগারিক ভাবছেন যে লোকে অনেক সময় দেখায় না যে আমি অনেক বই পড়েছি। সেই যে ঠাকুরের দেখবেন কথামৃতে আছে, মহিমাচরণের বাড়িতে অনেক পুস্তক ছিল। কথামৃতে নয়, বোধহয় অন্য কোথায় আছে, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, স্বামীজি মহিমাচরণের বাড়ি যেতেন, গিয়ে দেখতেন অনেকের বইয়ে, অনেক বইয়ের ভেতরে যে পাতাগুলো দেখবেন অনেক সময় জোড়া থাকে, সেই জোড়াগুলো কাটা পর্যন্ত হয়নি। স্বামীজি মহিমাচরণকে জিজ্ঞেস করতেন যে, হ্যাঁ মশাই, আপনি এই বইটা পড়েছেন? বলে, হ্যাঁ পড়েছি। ওই বইটা পড়েছেন? বলে, হ্যাঁ পড়েছি। বললো, মশাই বইয়ের তো পাতাটা কাটা হয়নি, ভেতরে জোড়া রয়েছে। বললো, আমি অমনিভাবেই পড়ে নি। মানে লোকের অনেকটা সেই একটা বাসনা থাকে যে আমি এত পুস্তক পড়েছি, আমার লাইব্রেরিতে এত পুস্তক আছে, আমার এত জ্ঞান আছে। সেই গ্রন্থাগারিক ভাবতেন স্বামীজির বোধহয় সেই রকম কিছু অহমিকা ছিল। তা গ্রন্থাগারিক একদিন স্বামীজিকে বলে ফেললেন যে, মশাই আপনি যে এত বই নিয়ে যান, পরের দিন ফেরত দিয়ে যান, আপনি বইগুলো সব পড়েন? স্বামীজি সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমি তো সমস্ত বই পড়ি। আপনি আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করুন, ওই বইয়ের থেকে কোনো অংশ জিজ্ঞেস করুন, আমি আপনাকে সঙ্গে সঙ্গে বলে দেব। তা গ্রন্থাগারিক তাকে স্বামীজিকে কিছু প্রশ্ন করেছিলেন, কিছু অংশ থেকে উদ্ধৃত করে দিতে বলেছিলেন। স্বামীজি কিন্তু একটুকু দ্বিধাগ্রস্ত হননি। সঙ্গে সঙ্গে স্বামীজি কিন্তু নির্ভুলভাবে সমস্ত বলে দিয়েছিলেন। গ্রন্থাগারিক তো অবাক হয়ে গেছিলেন যে কি মানুষ, এইরকম কোনো মানুষের এইরকম প্রতিভা হয় তো তিনি তো দেখেননি।
স্বামীজি গঙ্গাধর মহারাজকে বলেছিলেন যে, দেখ গঙ্গা, তোরা তো শব্দ দেখে বই পড়িস, আমি বইয়ের সেন্টেন্স দেখে পড়ি, তারপরে পড়ি একটা বইয়ের প্রথম সেন্টেন্স দেখলুম, মাঝেরটা দেখলুম, শেষেরটা হয়তো দেখলুম, তারপরে কিছু পাতা উল্টে গিয়ে আবার কোনো পাতাতে হয়তো কিছুটা দেখলুম। দেখতে দেখতে এইভাবে গোটা বইয়েতে যে কি আছে আমি কিন্তু সমস্ত বুঝতে পারতাম। সেই যে আপনাদের বলেছিলুম না, স্বামীজি ছোটবেলায় কিভাবে বাল্যকালে পাঠও গ্রহণ করতেন, বড় বয়সেও সেই রকমই করতেন আর কি। জয় স্বামীজি, জয় শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।